এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা। পরীনগরে দুই ধরনের পরীরা বাস করত। কিছু পরী ছিল গরিব আর কিছু পরী ছিল ধনী। ধনী পরীরা আলাদা থাকতো আর গরিব পরীরা আলাদা থাকতো। কিন্তু দুই ধরনের পরীদের জন্যই একই স্কুল কলেজ ছিল। গরিব পরীদের মধ্যে একটি পরী ছিল আবিলা পরী। আবিলা পরী ওর বান্ধবীদের সাথে স্কুলে পড়াশোনা করত। ওরা সবসময় ক্লাসের প্রথম বেঞ্চে বসতো আর ধনী পরীরা পিছনে বসতো। কি ব্যাপারটা কি? ওরা তো গরিব পরী, ওরা কেন আমাদের সামনে বসবে? হ্যাঁ, ঠিকই বলেছিস ঐশ্বরিয়া, ওরা সব সময় আমাদের সামনের সিটে বসে। এটা তো হতে পারে না, আমরা বড় লোক, আমরা সামনে বসবো। দাঁড়া, তুই চিন্তা করিস না, কালকে আমরা ওদেরকে মজা দেখাচ্ছি। হ্যাঁ, ওদেরকে একটা মজা আমাদের দেখাতেই হবে। পরদিন ঐশ্বরিয়া ওর বন্ধু বান্ধবদেরকে নিয়ে আবিলা পরীদের কাছে গেল। কি ব্যাপারটা কি? গরিব পরীরা, তোরা কেন আমাদের সামনের সিটে সবসময় বসিস? কেন? স্যারই তো আমাদেরকে বলেছে, আর রানী পরী আমাদেরকে বলেছে আমরা যেন সামনে বসি। ওনারা বললেই কি হবে নাকি? আমি ঐশ্বরিয়া পরী, আমি হচ্ছে এখানে সব থেকে ধনী পরী। আমি বলছি কালকে থেকে তোরা বসবি না, পিছনের সিটে বসবি, না হলে তোদেরকে ধাক্কা মেরে এখান থেকে বের করে দিব। এটা বলে ঐশ্বরিয়া পরীরা ওখান থেকে চলে গেল। আর আবিলা পরী ওর বান্ধবীদের কাছে বলল, কি ব্যাপার, ওরা আমাদের সাথে এরকম ব্যবহার করছে কেন? দেখ, ওরা অনেক ভয়ঙ্কর, ওদের সাথে আমরা পারবো না। ওরা বলছে আমাদেরকে পিছনে বসতে, আমরা পিছনেই বসবো। তোরা ভয় পাচ্ছিস কেন? চল আমরা রানী পরীর কাছে যে বলি, আর আমাদের ম্যাডামকেও বলি। দেখ আবিলা, আমরা এটার ভিতরে নেই, আমরা যে কারো নামে বিচার দিতে পারবো না। পরে উল্টো ওরা আমাদেরকে মারবে আর আমাদেরকে পরে এখান থেকে বেরই করে দিবে। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা বলছিস সেটাই ঠিক। পরদিন থেকে আবিলা পরীরা ক্লাসের পিছনের সিটে বসতে লাগলো আর ঐশ্বরিয়া পরীরা সামনের সিটে। শোন আবিলা, আমার কথা তো তোরা শুনলি, পিছনের সিটে বসেছিস। এখন কালকে থেকে প্রত্যেকদিন স্কুলে আসবি না, না হলে কিন্তু মেরে মেরে তোদের ঠ্যাং ভেঙে দিব। ক্লাস শেষ করে আবিলা ওর বান্ধবীদের সাথে কথা বলল। ওরা এরকম করছে কেন? এখন তো আমাদেরকে ক্লাসও করতে দিচ্ছে না। দেখ আবিলা, ওরা যখন বলছে তখন আমরা প্রত্যেকদিন ক্লাস করব না। কি বলছিস কি তোরা? এরকমটি করিস না। তখনই ওখানে ওদের টিচার পরী চলে আসলো। কি ব্যাপার আবিলা, তোমরা কেন আজকে পিছনে বসলে? তোমরা তো ঐশ্বরিয়াদের থেকেও বেশি পড়াশোনা পারো, তোমরা সবসময় সামনে বসবে, তোমাদেরকে বলেছিলাম না? না মিস, আসলে আমরা এমনি পিছনে বসি, ওদেরও তো ইচ্ছা করে সামনে বসার, তাই আর কি। তোমরা কত ভালো। ঠিক আছে, যেভাবে ভালো মনে হয় সেভাবেই ক্লাস করো। এটা বলে টিচার পরী ওখান থেকে চলে গেল। পরদিন যখন আবিলা ক্লাস করতে আসলো, তখন ও দেখলো ওর বান্ধবীরা কেউই আসেনি। কি রে আবিলা, তুই একা কেন এসেছিস? তোর চাঙ্গু পাঙ্গু কোথায়? ঐশ্বরিয়া, তুমিই তো বলেছো আমাদেরকে প্রত্যেকদিন না আসতে, তারপরেও আমি এসেছি। এই শোন, আমার নাম ধরে ডাকবি না, আমাকে ম্যাডাম বলবি, না হলে কিন্তু তোর খবর আছে। বাজে জামা পরা আলা পরি, সবাই আসেনি, তুই কেন এসেছিস? এত সাহস, তাই না? আমি বুঝি না, তোদের জামা সুন্দর না, দেখতে সুন্দর না, তোরা পরি কিভাবে হলি? কেন? আমরা কেন পরি হতে পারবো না? তোমরা বড় লোক পরি আর আমরা গরিব পরি, তাই বলে তুমি আমাদের সাথে এরকম করবে? এই বেশি কথা বলবি না, একদম থাপ্পড় মারবো। যা এখান থেকে, ভাগ। ওরা সবাই মিলে আবিলাকে ক্লাস থেকে বের করে দিল। কিছুদিন পরে ওদের পরীক্ষা ছিল। গরিব পরীরা অনেক ভালো ছাত্রছাত্রী ছিল আর বড় লোক পরীরা একদমই পড়াশোনা পারতো না।
ঐশ্বরিয়া, আমরা তো একদমই কিছু পারি না, কি পরীক্ষা দিব? হ্যাঁ, ঠিকই বলছো, আমরা কি পরীক্ষা দিব? এদিকে আবিলাদেরকে ক্লাস করতে দিত না বলে ওরা নিজেরাই একটা ক্লাস বানালো, ওখানেই ওরা পড়াশোনা করত। এটা ঐশ্বরিয়া আর ওর বন্ধু বান্ধবরা দেখে ফেললো। দেখেছিস, ওরা এখানে ক্লাস করছে, ওরা তো আমাদের থেকেও ভালো করবে পরীক্ষায়, এটা তো হতে দেয়া যায় না। ওদিন রাতে ওরা আবিলাদের ক্লাসে আগুন ধরিয়ে দিল। সকালে উঠে আবিলারা দেখলো ওখানে সবকিছু পুড়ে গেছে। এখন আমাদের কি হবে? এটা কে করলো? এত বড় ক্ষতি আমাদের হয়ে গেল, এখন আমরা কি পরীক্ষা দিব? তখনই ওখানে শাসাপরি আসলো। কি হয়েছেটা কি? তোমরা এরকম মন খারাপ করে আছো কেন? তখন আবিলা ওকে সবকিছু খুলে বলল। আচ্ছা ঠিক আছে, দেখো আমিও একটা গরিব পরী ছিলাম, কিন্তু আমি এখন অনেক বড় লোক পরী, কারণ আমি পৃথিবী থেকে পড়াশোনা করে এসেছি। পৃথিবী থেকে? হ্যাঁ, পৃথিবী থেকে আমি ক্লাস করে এসেছি, আর ওখান থেকে আমি পাশ করে আমি এখন পরীনগরে চাকরি করছি। পৃথিবীতে যে তোমরাও চাইলে পৃথিবীতে যে ক্লাস করতে পারো, আর ওখান থেকে শিক্ষিত হয়ে এখানে আসতে পারো। ঠিক আছে পরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবিলা পরী আর ওর বন্ধু বান্ধবরা রানী পরীর কাছ থেকে পারমিশন নিল। তারপর পরীনগরের দারোয়ানের কাছ থেকে পারমিশন নিয়ে ওরা পৃথিবীতে গেল। এরপর ওরা পৃথিবীতে একটি ক্লাসে ভর্তি হলো। ওখানে ওরা অনেক ভালোভাবেই পড়াশোনা করতে লাগলো। এভাবে করে ওরা প্রত্যেকদিন পৃথিবীতে যেয়ে পড়াশোনা করত, তারপর আবার পরীনগরে ফিরে আসতো। দেখতে দেখতে ওদের পরীক্ষার দিন চলে আসলো। সব গরিব পরীরা অনেক ভালোভাবে পরীক্ষা দিল, আর বড়লোক পরীরা একদমই ভালো পরীক্ষা দিল না। রেজাল্টের দিন দেখা গেল সব গরিব পরীরা পাশ করেছে, আর সব বড়লোক পরীরা ফেল করেছে। আবিলারা সবাই আনন্দ করতে লাগলো, আর ঐশ্বরিয়ারা কাঁদতে লাগলো। তখন আবিলা ঐশ্বরিয়ার কাছে গেল। ঐশ্বরিয়া, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আবিলা, আমি আসলে পাপের শাস্তি পেয়েছি, আমরা সবাই ফেল করেছি। তোমাদের ক্লাসে আমরা আগুন ধরিয়ে দিয়েছিলাম। এটা শুনে আবিলা অবাক হয়ে গেল। আমাকে তোমরা মাফ করে দাও, আমরা আসলে তোমাদের ক্ষতি করতে চেয়েছিলাম, ক্ষতিটা আমাদেরই হয়ে গেল। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাদেরকে সাহায্য করব। আমরা তো এখন পাশ করেছি, এখন আমরা নিজেরাই একটি স্কুল খুলবো, ওই স্কুলে এসে তুমি পড়াশোনা করতে পারো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি তোমার স্কুলে অবশ্যই আসবো। আবিলা পরী আর ওর বন্ধু বান্ধব মিলে একটি পরীদের স্কুল খুললো। ওখানে ঐশ্বরিয়া আর ওর বন্ধু বান্ধবরা পড়াশোনা করতে আসতো। ঐশ্বরিয়ারা তারপর আবার পরীক্ষা দিল। ওরা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করলো। তারপর ঐশ্বরিয়া আবিলাকে যে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি না পড়ালে আমরা কোনোদিনও পাশ করতে পারতাম না। তোমার এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না। না না, এটা উপকার আর কি, আমি একটা পড়ি, তুমিও পড়ি, আমরা একজন আরেকজনকে সাহায্য করব না তো কে করবে? হ্যাঁ, ঠিকই বলেছো। সব পরীরা পাশ করেছে বলে ঐশ্বরিয়া ওর বাসায় একটি পার্টি দিল। ঐশ্বরিয়া আবিলাদের সাথে অনেক ভালো ব্যবহার করত, আর কোনোদিনও ওদেরকে অপমান করত না। এরপর সব পরীরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে তারা, নীলা আর সুপ্রিয়া নামের 3 বান্ধবী বাস করত। ওরা গ্রামের একটি স্কুলে পড়াশোনা করত। দেখ, আমাদের স্কুল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এরপরে আমি কলেজে যেতে চাই। হ্যাঁ সুপ্রিয়া, ঠিকই বলেছিস, আমিও কলেজে যেতে চাই। কিন্তু ওদের গ্রামে কোনো কলেজ ছিল না, শহরে যেয়ে পড়াশোনা করতে হতো।
বা 5 গ্রাম পরে যে ওদেরকে কলেজে পড়াশোনা করতে হতো, কিন্তু এত দূরে মেয়েদেরকে গ্রামের লোকরা যেতে দিত না। সুপ্রিয়াদের এক্সাম শুরু হলো। এরপর ওরা পরীক্ষা দিল। পরীক্ষা শেষ করে ওদের রেজাল্ট বের হলো। ওদের স্কুলের পড়াশোনা শেষ হয়ে গেল। দেখ, আমার অনেক ইচ্ছা, আমার ডাক্তার হওয়ার অনেক ইচ্ছা। আমি ডাক্তার হয়ে গ্রামের মানুষদেরকে সাহায্য করতে চাই। হ্যাঁ, আমিও ডাক্তার হতে চাই। শোনো, তোমরা একটা কাজ করতে পারো, গ্রামের চেয়ারম্যানের সাথে যেয়ে কথা বলতে পারো। ঠিক আছে স্যার, আমরা গ্রামের চেয়ারম্যানের সাথে যেয়ে কথা বলছি। এরপর ওরা বান্ধবীরা মিলে গ্রামের চেয়ারম্যানের কাছে গেল। চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমাদের জন্য একটি কলেজ বানিয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। কি টাকা কি গাছে ধরে মনে হয় তোমাদের, যে তোমাদের জন্য কলেজ বানিয়ে দিব এখানে? এরকম করছেন কেন? আপনার মেয়ে তো শহরে পড়াশোনা করে আর ছেলে বিদেশে পড়াশোনা করে, আপনি তাই এটার মর্ম বুঝছেন না। এই মেয়ে, তোমার সাহস তো অনেক, তুমি আমার সাথে তর্ক করছো। আমি কোনো কলেজ খুলবো না এই গ্রামে, যাও এখান থেকে। চেয়ারম্যান একদমই ভালো ছিল না। ও ওদের কথা মতো গ্রামে কলেজ বানালো না। একদিন একটি মহিলা ওদের কাছে এলো। শোনো, আমি শুনেছি তোমাদের নাকি অনেক ইচ্ছা গ্রামে একটি কলেজ হোক। হ্যাঁ, আমাদের অনেক ইচ্ছা। জঙ্গলে আমার একটি কলেজ আছে, সেই কলেজে তোমরা আসতে পারো। ঠিক আছে, আমরা সেই কলেজে পড়বো। এরপর গ্রামের আরো ছেলে মেয়েরা মিলে ওই জঙ্গলের কলেজে গেল। এরপর ওখানে ওরা পড়াশোনা করতে লাগলো। আস্তে আস্তে ওদের পরীক্ষার দিন চলে আসলো। একদিন সন্ধ্যার সময় নীলা একটি পড়া বুঝতে পারছিল না, তাই ও ওর ম্যাডামের ওই কলেজে সন্ধ্যার পরে গেল। যে দেখলো ওর ম্যাডাম একটি ডাইনি। এটা দেখে নীলা ভয় পেয়ে গেল। এ কি, ম্যাডাম তো একটি ডাইনি, এই কলেজে আমি আর পড়বো না। এটা বলে ও দৌড়ে গ্রামে চলে গেল। যে গ্রামে সবাইকে বলে দিল, মনে হয় ডাইনি তোদেরকে খেয়ে ফেলবে। না, আমাদেরকে এখনই এটার ব্যবস্থা নিতে হবে, ডাইনিকে মেরে ফেলতে হবে। গ্রামের সবাই মিলে ডাইনিকে মারতে গেল। তখনই ওখানে তারা আর সুপ্রিয়া চলে আসলো। দাঁড়াও, তোমরা এটা কিভাবে করতে পারলে? উনি ডাইনি হলেও উনি আমাদের ম্যাডাম, উনি আমাদেরকে পড়িয়েছে। গ্রামে কোনো কলেজ ছিল না, ওনার কলেজে আমরা পড়েছি, ডাইনিদের কলেজেই পড়েছি আমরা। এখন ওনাকে কেউ মারতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় উনি ভালো ডাইনি, উনি আসলে খারাপ ডাইনি না। তোমরা ঠিকই বলেছ, আমি মানুষকে কোনো ক্ষতি করতে চাই না। আমিও মানুষ ছিলাম, একটা ভুলের কারণে আমি মরেছি, এই কারণে আমি মানুষকে সাহায্য করি। তোমরা আমাকে ছেড়ে দাও। এরপর গ্রামের সবাই ওই ডাইনিকে ছেড়ে দিল। তারপর ওই ডাইনির কলেজে সবাই পরীক্ষা দিল। দেওয়ার পর তারা, নীলা আর সুপ্রিয়া ডাক্তার হলো। ওরা গ্রামে একটি ক্লিনিক খুললো। এরপর সবাই খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে মোনালি নামের একটি মেয়ে বাস করত। মোনালি দেখতে অনেক সুন্দরী একটি মেয়ে ছিল, কিন্তু ওর একটি সমস্যা ছিল, ও গোসল অনেক কম করত। গরমে তো যেমন তেমন গোসল করত, কিন্তু শীতে ও একদমই গোসল করত না। হে মোনালি, আজকেও তুই গোসল করিসনি, শরীর থেকে গন্ধ বের হচ্ছে। মা, কি করব, অনেক শীত করছে। বিয়ের পরে কি করবি বল? আমরা তো বাবা মা, আমরা তো মেনে নিচ্ছি। শ্বশুর শাশুড়ি কি আর মেনে নিবে? জামাই কি বলবে? ওফ মা, এখন এই জ্ঞান দিতে শোনা তো ভালো লাগছে না। যাও, পারফিউম দিয়ে দিচ্ছি। মোনালি প্রায়ই গোসল না করে পারফিউম দিয়ে দিত। গরমের দিন চলে আসলো। মোনালি 2-3 দিন পর পর তাও একটু গোসল করত। একদিন মোনালি শপিং করতে গেল। তখন একটি ছেলে ওকে দেখতে পেল। ছেলেটির মোনালিকে দেখেই ভালো লেগে গেল। হাই, আমার নাম সারাদ, আপনার নামটা জানতে পারি? বলা নেই কওয়া নেই, এসেছে আমার নাম জানতে। কে ভাই তুমি?
আমার নাম জেনে কি করবে? আসলে আমার আপনাকে খুব ভালো লেগেছে, তাই একটু নামটা জানতে চাচ্ছিলাম। মোনালি লজ্জা পেয়ে গেল। না, আমার নাম বলবো না। আচ্ছা, আপনার শরীর থেকে খুব ভালো একটি পারফিউমের স্মেল আসছে, খুবই মিষ্টি গন্ধ। মোনালির এটা শুনে খুবই ভালো লাগলো। এরপর ওর নাম বলল। হাই, আমি মোনালি। আসলে মাফ করবে, আমি বুঝতে পারিনি, মনে করেছিলাম কোনো ছ্যাঁচড়া ছেলে হবে। না না, আমি ভদ্রঘরের ছেলে, চিন্তা করো না। এভাবে কিছুদিন মোনালির সাথে সারাদ দেখা করতে লাগলো। একদিন সারাদ ওকে বিয়ের প্রস্তাব দিল। মোনালি হ্যাঁ বলে দিল। এরপর ওরা ওদের বাবা মাকে ওদের বিয়ে পাকা করার জন্য কথা বলালো। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, আমার ছেলের পছন্দই এত ভালো। হ্যাঁ, ঠিকই বলেছেন, বুঝতে পারবেন। শীতের দিনটা আসুক। কি বললেন আপনি? না না, কিছু বলিনি, বলেছি আমার মেয়ে খুবই ভালো। কিছুদিন পর মোনালি আর সারাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর মোনালি সব কাজ নিজের হাতে নিয়ে নিল। ওর শাশুড়িকে ছাড়া একদমই খেতেও বসতো না। ওর শাশুড়ি, শ্বশুর আর স্বামী সারাদ অনেক খুশি ছিল। দেখতে দেখতে শীতের মৌসুম চলে আসলো। গ্রামে অনেক শীত পড়লো। মোনালি সকালে উঠে গোসল করতে গেল। প্রথমে মোনালি ওর দাঁত ব্রাশ করলো, তারপরে ওর মুখ ধুলো। আহা, কি শীত, অনেক ঠান্ডা লাগছে। এই ঠান্ডার ভিতরে আমি গোসল করতে পারবো না, বাবা কি শীত। মোনালি মুখ হাত ধুয়ে কাপড় পাল্টিয়ে ওর শাশুড়ির কাছে গেল। কি বৌমা, স্নান করে নিয়েছো? হ্যাঁ মা, স্নান করে নিয়েছি, অনেক ঠান্ডা ছিল আজকে। তা তো একটু ঠান্ডা থাকবেই, ঠান্ডা যে পড়েছে। হ্যাঁ মা, সত্যি ঠান্ডা পড়েছে। এরকম করে অনেক দিনই চলতে থাকলো। মোনালি একদম গোসল করাই ছেড়ে দিল। ও শুধু ওর কাপড় পাল্টাতো আর সবাইকে দেখাতো ও গোসল করেছে। এরকম করে আস্তে আস্তে ওর শরীর থেকে গন্ধ বের হতে লাগলো। একদিন মোনালি ও শাশুড়ির সাথে বারান্দায় বসে বসে চা খাচ্ছিল। বৌমা, কোত্থেকে যেন অনেক বিশ্রী গন্ধ আসছে। কই মা, আমি তো পাচ্ছি না। হ্যাঁ, আমি খুবই পাচ্ছি। না না, এখানে আর আমি বসে থাকতে পারবো না। এরপর ও শাশুড়ি ঘরের ভিতরে চলে গেল। যাই, তাড়াতাড়ি ঘরের ভিতরে যাই, মা আমার শরীরের গন্ধই মনে হয় পেয়েছে। এরপর মোনালি ঘরের ভিতরে যেয়ে ওর শরীরে পারফিউম দিতে লাগলো। পরদিন যখন খাবারের টেবিলে বসলো, তখন ওর শাশুড়ি আবার ওই গন্ধ পেল। আবার গন্ধটা পাচ্ছি। কিরে সারাদ, তুই গন্ধ পাচ্ছিস না? মা, আমিও তো কিছুদিন ধরে অনেক গন্ধ পাচ্ছি। ঘরের ভিতরে পাই, বারান্দাতে পাই, যেখানে যাই সেখানেই গন্ধ। আমিও তো পাচ্ছি, কোথা থেকেই গন্ধটা আসছে। একদিন মোনালির শাশুড়ি বের করে ফেললো এটা মোনালির শরীরের গন্ধ। কি ব্যাপার বৌমা, তুমি কি গোসল টোসল করো না নাকি? প্রত্যেকদিন মনে হয় তুমি জামা পাল্টাও আর মুখ হাত পাও ধোও, তাই তো তোমার শরীরে এত গন্ধ। মা, আপনি এগুলো বলে ঠিক করছেন না। এত ঠান্ডার ভিতরে কে গোসল করে? আচ্ছা, একদিন করলে না, 2 দিন করলে না, তুমি তো মাসের উপর মাস গোসল করছো না। মোনালি ওর শাশুড়ির কথাতে কোনো পাত্তা দিল না। সারাদ আসার পর ও ওর শাশুড়ির নামে কান পড়া দিল। মা, মোনালির শরীর থেকে তো আমি কোনো গন্ধ পাই না, তুমি এগুলো বলবে না ওকে। মোনালি সারাদ আসলেই পারফিউম দিত শরীরে, তাই সারাদ ওর শরীর থেকে কোনো গন্ধ পেত না। একদিন মোনালির শরীরে অনেক চুলকানি হলো। ও চুলকাতে চুলকাতে শরীর পাগল হয়ে গেল। অনেক চুলকাচ্ছে, আমার শরীর অনেক চুলকাচ্ছে, সারাদ কিছু করো, অনেক চুলকাচ্ছে। এরপর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল গোসল না করার কারণে ওর শরীরে ছোঁয়াচে রোগ হয়ে গেছে। এরপর মোনালির শাশুড়ি ওকে বাড়িতে এনে জোর করে গোসল করালো। মোনালিও ওর ভুল বুঝতে পারলো। এরপর থেকে ও সবসময় গোসল করত।
তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।